ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে জনসাধারণের মনে তৈরি হয়েছে নানামুখী প্রশ্ন। হত্যা মামলা মাথায় নিয়ে কিভাবে দেশ ছাড়লেন সাবেক এই রাষ্ট্রপতি, এমন প্রশ্নই এখন জনমনে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন জড়িতদের শাস্তির আওতায় আনবেন, না হলে তিনি পদত্যাগ করবেন। কিন্তু বর্তমান বাস্তবতায় রাজনীতি কি আবারও আটকে গেল রহস্যের চোরাবালিতে? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। রাজনীতিতে চোরাবালি এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। সেই সঙ্গে আরও আছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আজকের বার্নিং ইস্যু আমরা যেমনটি দেখছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। তিনি পালিয়েছেন কিনা, নাকি তাকে পালাতে সহযোগিতা করা হয়েছে, কাদের সহযোগিতায় তিনি গ্রিন সিগন্যাল পেলেন, এমন নানামুখী প্রশ্নে আমরা সয়লাভ হতে দেখছি গণমাধ্যম। আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, উনি এই যে বিদেশ চলে গেলেন, তো ওনার বিদেশ যাওয়ার উপরে কি কোনো নিষেধাজ্ঞা ছিল? মামলা আছে, মামলা ছিল, বাট নিষেধাজ্ঞা কি ছিল? বিদেশ যাবার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না। ছিল না তো। তো বিদেশ আপনার হত্যা মামলা আছে অথবা কোনো মামলা আছে, মামলা তো যদি ওনাকে বিপজ্জনক মনে হয় যে জেলে আর আসবেন না, তাহলে তো সেই ধরনের একটা নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের কাছ থেকে, আদালত থেকে নিতেই পারতেন। কেউ তো নেয়নি। আবার যাদের উপর নিষেধাজ্ঞা আছে এমন লোকও কি বিদেশ চলে যায়নি? গিয়েছে। আগের কোনোটার ক্ষেত্রে কি বিচার হয়েছে? হয়নি। হাসান মাহমুদ কিভাবে বিদেশ গেলেন? গেলেন তো। বেনজির আহমেদ কিভাবে বিদেশ গেলেন? গিয়েছে তো। কোনো একটার ক্ষেত্রে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। নেওয়া হয়নি বলেই এবারও যেতে পেরেছেন। যে আগেরগুলিতে নেওয়া হতো এবার যেতে পারতেন না। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কিসের উপর ভিত্তি করে আমাদের এই নিশ্চয়তা দিচ্ছেন যে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে? আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা হলো গিয়ে ফাঁকা বলির উস্তাদ। উনি 2 দিন পরে পরে একটা করে ফাঁকা বলি দেন, হ্যান করবো ত্যান করবো। ওনার কথাবার্তার কোনো ব্যালেন্স নাই। কিন্তু সত্যি কথা বলতে কি, উনি বয়স্ক মানুষ তো, ব্যালেন্স হারাই ফেলেছেন। মাঝখানে একটা কি ভিডিও দেখলাম, কোথায় যেন বলতেছে যে পাশায় লাথি মেরে কি করে দিয়ে বলতেছে একটা কোনো স্কুলের কোনো একটা ইয়েতে অনুষ্ঠানে। তো এগুলো ওনার ব্যালেন্স নাই তো। এটা হয়, একটা বয়সে গেলে এরকম ব্যালেন্স ছাড়া হয়ে যায়, তার ছিঁড়া যায় অনেকের। তো ওনাকে আনাই তো ঠিক হয় না মনে করি। তো এই এরকম একটা গুরু দায়িত্ব ওনাকে আনার ঠিক হয় নাই তো। এবং উনি যেন কথাবার্তা বলেন, কাজে স্থাবত মিনিস্ট্রিগুলির মধ্যে আপনি আমাকে বলেন যতগুলি মিনিস্ট্রি আছে সবচেয়ে ব্যর্থ মিনিস্ট্রি কোনটা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে ব্যর্থ। সরকারও স্বীকার করে যে আইন শৃঙ্খলা আমরা এখনো রিস্টোর করতে পারি নাই। তো না পারায় ব্যর্থতার দায়টা কার উপর? কনস্টেবলের উপর? একজন কনস্টেবলের উপর, নাকি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর? তো উনি যদি মনে করেন অসম্ভব, তো অসম্ভব দায়িত্ব উনি নিতে গেছেন কেন? এই বুড়া বয়সে ঘুম হয় না, রাত্রেবেলা ঘুমাইতে পারে না। বুড়া বয়সে অনেকের ঘুম হয় না। উনি রাত্র 3টার সময় প্রেস কনফারেন্স ডাকেন। ওই প্রেস কনফারেন্সের ব্যাখ্যা তো আমি প্রতিদিনই খেলে খুঁজি যে কেন এটা ডাকছি রাত্রে। কি কোনো চেঞ্জ হয়েছে? যেদিন প্রেস কনফারেন্স টানলেন ব্যাখ্যা বলেন যে 2 দিনের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে। হয়েছে কিছু হয়েছে ভাই? মানে উনি জানেনও না কি প্রতিজ্ঞা করতে হবে। উনি জানেন না কোন জিনিসটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যা মনে হয় বলে দেন। কেউ কিছু বলে না তো, কেউ তো ওনাকে কিছু বলেও না। ওনাকে হয়তো বয়স্ক হিসেবে সবাই ক্ষমা করে দেয়, বা বুড়া মানুষ কইছে বলুক, সমস্যাটা কি? তো কেউ কিছু বলেও না, উনিও বলে যাচ্ছেন। উনি কিছুই করতে পারবেন না এবং ওনারও কিছু হবে না। যেমনটি জানিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে, কতটুকু ভরসা রাখতে পারছেন? পাখি সাইরা দিয়া কয় কি যে আবার নিয়ে আসুন, এটা কি হয় রে ভাই? পাখি তো আপনি ছেড়ে দিচ্ছেন, পাখি উড়াই দিয়ে বলে কি পাখিটা আবার ডাইকা নিয়ে আসুন। আনেন পারলে। কারে আনতে পারছেন ইন্টারপোলের মাধ্যমে এই পর্যন্ত? বলেন তো, এই 9 মাসে এই সরকার ইন্টারপোলের মাধ্যমে কাকে আনতে পারছে? একটা এক্সাম্পল দেন, একটা। যদি না পেরে থাকেন এই সমস্ত ফাঁকা বুলি কেন আওড়ান ভাই? এগুলো বোগাস কথা বলার জন্য বলে, যা মনে আসে তাই বলতেছে। আর পাবলিকে কিছু সবাই খেলে মাফ করে দেয়। পাবলিক মনে করে ঠিক আছে, বয়স্ক মানুষ বলছে, মাফ করে দিলাম। বলেন না, আমি তো বললাম তো, ইন্টারপোলের মাধ্যমে এ পর্যন্ত এই সরকার কাকে ফেরত আনতে পারছে?
পালের যে গোদা তাকে আনতে পারতেছে না, আর এইগুলি কি করবেন? এবার দেখলাম যে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ ইস্যুতে দায়িত্ব অবহেলার অভিযোগে একজন প্রত্যাহার ও দুজন সাময়িক বরখাস্ত হয়েছেন। মূল হোতারা চিহ্নিত হয়েছেন কি? এটা উনি বলতে পারবেন ভালো, হয়তো উনি মনে করেছেন এই তিনজনই সবচেয়ে দায়ী। যদি সেরকম হয় তাহলে ভালো, আমি কিন্তু তাদের কোনো খারাপ করছি না। যদি এরাই দায়ী হয়ে থাকে তাহলে শাস্তির আওতা টানাই উচিত, কিন্তু প্রত্যাহার কিন্তু কোনো শাস্তি না, এটা মাথায় রাখেন। প্রত্যাহার কিন্তু কোনো শাস্তি না। আগে তো ভাই অনেক লোক গেছে, এই ইমিগ্রেশন দিয়ে গেছে, এই ইমিগ্রেশন দিয়ে গেছে। আপনারা তো বিদেশ যান, ইমিগ্রেশন দেখেন, ইমিগ্রেশনে তো প্রত্যেকটা লোকের পাসপোর্ট দেখা হয়, তার ছবি দেখা হয়, তার নামে কোনো কিছু আছে কিনা দেখা হয়, প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হ্যাঁ। হয়। এখন যদি ওনার নামে কোনো বিদেশ গমনের নিষেধাজ্ঞা না থাকে তাহলে কিন্তু আমি মনে করবো এটা উদরপিণ্ডি বুধের ঘরে চাপানো হচ্ছে। ওনার বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা ছিল না কোনো, একদিন দিতে অসুবিধাটা কি? দেন নাই কেন গভর্নমেন্ট? দেয় নাই কেন গভর্নমেন্ট? এর তেরোর উপর দেয়, ওনার উপর এলো না কেন? যেই দিন একজন পাবলিক ফিগারের উপর যখন এই ধরনের কোনো একটা হত্যা মামলা অথবা গুরুত্বপূর্ণ মামলা থাকে, তো তার উপর দেওয়া হয় না কেন? হওয়া তো উচিত। দেয় নাই কেন? দেয় না? আমি তো পাই নাই, দিছে নাকি? মাসুকটা বলতে পারবেন, আমি দেখি নাই। তাহলে উনি গেছে, তো উনি বৈধভাবে গেছে, হয়তো কেন অন্যদেরকে দোষ দিলাম, দোষ তো ওনাদের। একটা বিষয় আপনার কাছে একটু বুঝতে চাই, আমরা যেমনটি শুনেছি যে স্বৈরাচারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরও গণঅভ্যুত্থানের 5 মাস পর্যন্ত, গণঅভ্যুত্থানের পরের 5 মাস পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে, কিন্তু সেও দেশ ত্যাগের পরে আমরা জানতে পারলাম, এবং সাবেক রাষ্ট্রপতিও দেশ ত্যাগ করার পরে আমরা জানতে পারলাম। আগে কেন আমরা পদক্ষেপ নিতে পারছি না? আগে পারছি না মানে আগে পারতে চাচ্ছি না। ওবায়দুল কাদের 5 মাস কোথায় ছিলেন? এই দেশে তো ছিলেন, কারণ কোনো বাসায় ছিলেন। কার বাসায় ছিলেন? কার বাসায় ছিলেন? যে তাকে থাকতে দিয়েছিলেন উনি অন্যায় করেন নাই? অন্যায় করছেন। ওনার তো উচিত ছিল একজন অপরাধীকে ওনার কাছে রাখলে পরে তাকে না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা। ওনারা করছেন? করেন নাই। তো এই লোকটা কে? এই ফ্যামিলিটা কে? এই পরিবারটা কে? এই বাড়িটা কার? তাকে জিজ্ঞাসা করছেন আপনি পর্যন্ত কোনো? শুনেন, আমি বলি আপনাকে, মনে রাখবেন, যখন একটা অপরাধের শাস্তি হয় তখন কেবল ওই অপরাধীকে ব্যথা দেওয়ার জন্য শাস্তিটা হয় না, শাস্তিটা হয় একই সঙ্গে একটা উদাহরণ তৈরি করার জন্য শাস্তি হয়, যাতে নাকি এই অপরাধ আর কেউ না করে। তো আমাদের এখানে কোনো অপরাধী শাস্তি হয় এভাবে, এইগুলি ঘটনার প্রেক্ষিতে অন্যদেরকে আশ্রয় রাখা, অপরাধীকে আশ্রয় রাখা, অপরাধীকে পার করে দেওয়া, এরকম তো অনেক কাহিনী আমরা শুনি। কার মাধ্যমে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছে? কার গাড়িতে যাচ্ছে? কোন ভিআইপি গাড়িতে যাচ্ছে? এসব নিয়ে কোনো আলোচনা হয় কখনো? হয় না তো। তার ব্যবসা বাণিজ্য চলছে, সবকিছু এরকম অনেক আছে। আগের অনেক মন্ত্রী, অনেক প্রতিমন্ত্রী। এই আলোচনাগুলো হচ্ছে না কেন? কেউ কি আলোচনাগুলো করতে চাইছে না? যাদের আলোচনা করা দরকার তারা আলোচনা করছে না, এই জন্য হচ্ছে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল খন্দকার, মাসুকুর রহমান মাসুক। এই যে সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে যিনি আলোচক হিসেবে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, তাকেও ধন্যবাদ। মাসুদ ভাই বললেন মহামান্য রাষ্ট্রপতি সাবেক বিদেশ যাওয়া তার প্রতি নিষেধাজ্ঞা ছিল কিনা, এটা একটা প্রশ্ন। যদি তার বিদেশ যাওয়াটা বৈধ হয়েই থাকে তবে কেন 2 জন প্রত্যাহার হলো, সাসপেন্ড হলো, 1 জন প্রত্যাহার হলো? আসেন, 5 তারিখের পর আমি 2 বার দেশের বাইরে গিয়েছিলাম। একবার আমি একা, সর্বশেষ আমার স্ত্রী মেয়েকে নিয়ে। আমি যখন দিলাম পাসপোর্ট, এখন মাসুদের ভিসা হয় ই ভিসা, ওই পাসপোর্টগুলো থাকে না, ওইটাও আমি দিয়েছি। বলে আপনি মালয়েশিয়া থাকেন? না, আমি মালয়েশিয়া গিয়েছিলাম কত শোনা মন নাই। বলে আপনার এই পাসপোর্টে নাই। আমি আছে সেই পাসপোর্ট, 5টা পাসপোর্ট আগে। বলে আপনি যেতে পারবেন না। কেন? ভিসা নাই আমার। আছে। যাই হোক, তারপর আমি গেলাম। আমার মতো ক্ষুদ্র মানুষ এই ইন্টারভিউ দিতে হয়েছে। আক্তার সাহেব, হামিদ সাহেব, তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত চলছে দুদকের। তিনি হাওরের ভিতর দিয়ে রাস্তা নিয়ে হাওরের ঐতিহ্যকে ধ্বংস করেছে। তার ছেলে মহামান্য রাষ্ট্রপতি অনেক সময় পজিশনের কারণে তার বিরুদ্ধে দুর্নীতি বা অনেক কিছুর ঊর্ধ্বে হয়ে থাকে। ওনার ছেলের যে দুর্নীতি করেছে
ওই অঞ্চলে এবং টিভির হারুনের সাথে একত্র হয়ে যে ব্যবসা বাণিজ্য, এই সকল তদন্ত চলছে। ওনার বিরুদ্ধে হত্যা মামলা আছে। এই পর্যায়ের একটা লোক কিভাবে এয়ারপোর্ট দিয়ে গেল ধরেন, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাই, তো যাওয়ার সাথে সাথে তো নিউজ হবে বা একটা হইচই পড়ে যাবে। ওখান দিয়ে ওইরকম একটা লোক, আওয়ামী লীগের আমলে ইসের থেকে ফিরে আসছি বিমানে ওঠার আগে, কাতার যেতে দেননি আমাকে, ফিরে আসছি, ব্যাগ উঠে গেছে। আমি ইমিগ্রেশন ক্রস করা মানে কি, আমি কিন্তু দেশ ত্যাগ করছি মাসুদ ভাই, আমি ইমিগ্রেশন ক্রস করছি। তারপর আমার এখন ফেরত ব্যাগ ফেরত আনছে ওয়ারলেস করে, এখন আমাকে যে আনবে তো সেখানে আমাকে এখন আবার সিল মারতে হবে যে আমি দেশ ত্যাগ করছি, ওটা কাটাছাড়া করে আমাদের আসতে হচ্ছে। এই তো গেছে আমাদের মতো লোক। কই আমার সাথে নিষেধাজ্ঞা ছিল, আমাদের বহুত লোক ফেরত আসছে না, নিষেধাজ্ঞা ছিল, ওনার নামে মামলা আছে। উনি একটা ফ্যাসিস্টের অন্যতম অভিভাবক। কে পাঠালো? স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে আমি জানি না, তো কে জানে দেশ চালায়? কে বলেন, কে জানে দেশ চালাচ্ছে কে? ওনার মতো একটা লোক দেশ ত্যাগ করার ক্ষমতা সরকারের উচ্চ পর্যায়ের ছাড়া হতে পারে? হতে পারে না। বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা কত দাবি দেওয়া দিয়েছি তার চিকিৎসার জন্য, কই যেতে দিলেন না তো। তার এত বড় একটা দল রেখুনি ফিরে আসবে, আপনি তাকে যেতে দেন নাই পারমিশনটা চিকিৎসার জন্য, তো উনি গেল কিভাবে? কারা দেশ চালাচ্ছে? 9 মাস পর এটা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী জানে না এই লেভেলে একটা লোক যাবেন? এই যে যারা বলছেন এই ফেসিস্টের কয়শো এমপি, 9 বাদে 14, 18, 24 যারা পঞ্চ পাই দিছে 1000 কোটি টাকা, আমাদেরই তো পরিচিত লোকেরা 500 টাকার জন্য বসে রয়েছে। 1000 কোটি 2000 কোটি টাকার মালিক আসেন 500 টাকা নিয়ে গেছে বাজার করছে, হতে পারে। এটা আমি করি, তার 2000 কোটি টাকা হলো কেন? তারা দেশ ত্যাগ করলো কেমনে? এই কয়শো এমপি আওয়ামী লীগের মন্ত্রী এরা দেশ ত্যাগ করলো কেমনে? খন্দকার বাসুকুর রহমান, প্রশ্নটি তো সেই জায়গায় আসলে কিভাবে আসলে স্বৈরাচারের দোষরা পালিয়ে যাচ্ছে, কারা আসলে স্বৈরাচারের পক্ষ হয়ে এখনো কাজ করছে? আমি মনে করি আপনার আমাদের জানা মতে, আমি না বলে ব্যক্তিগত সূত্র হতে চাই না, তার দেশ ত্যাগ করছে, এয়ারপোর্ট দিয়ে অনেকেই আছে। এই সরকারের আমলা বলেন বা এই সরকারের কর্মকর্তা ম্যাক্সিমাম আওয়ামী ফ্যাসিস্টের দোষর। আপনি বলেন তো, একটা ধরেন ক্যাডার সার্ভিসে ধরেন একটা লোক পদত্যাগ করছে না, আমি অন্যায় আদেশ প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে অন্যায় আদেশ মানতে রাজি নয়, একজন পদত্যাগ করছে আমি মানব না। বরং সেটা কি বলছে জানেন? 42 সাল বলছে শেখ হাসিনা, তারা বাড়িয়ে বলেছেন, আমাদের তো পরিচয় দিল 60 পর্যন্ত থাকবে শেখ হাসিনা, না বাঁচলে আমির তো থাকবে, সেটা বলো তোমরা। তারাই তো এখন তাদেরই তো শর্ত বসা। আপনি দেখেন 34টা ডিআইজির পদ খালি, 19টা এডিশনাল আইজি পদ খালি। কাল একটা পোস্টিং হয়েছে চলতি দায়িত্বে, ঢাকা রেঞ্জের আলোয়া সাহেবরে দিছে চলতি, তার তো এডিশনাল আইজি পদ খালি, তো বসাই দাও। 34টা ডিআইজির পদ খালি, বসাই দাও। 19টা এডিশনাল আইজির পদ খালি, তুমি ফেসিস সরাই এদের বসাই দাও। না হলে রিটায়ার করছে, যাদের অবিচার করছে তাদেরকে বসাও, আইনের তো ব্যত্যয় হয় না। আমি মনে করি এই ফেসিস্টদের রেখে এই 24-এর বিপ্লবকে, আদর্শকে বাস্তবায়ন করা যাবে না, এক্সিকিউট করা যাবে না। এই শহীদদের রক্তের সাথে এই ওনার সর্বশেষ যাওয়ার মধ্যে এই যাওয়া এখানেই শেষ না, আরো যাবে। ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো বলি, এই আক্তার হামিদ সাহেবের মতো লোক পালিয়ে যাবে, উচিত না, জেলে যাওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাসুদ কামাল। এই বিষয়টি 2-4 লাইন আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা গণ অভ্যুত্থানের পরপরই শুনছি যে আমলা থেকে প্রশাসন সব জায়গায় এখনো স্বৈরাচারের দোষরা অবস্থান করছে, তারপর আমরা দফায় দফায় কয়েক দফা বড় বড় রদবদল দেখলাম। পরিবর্তনটা কিভাবে হলো বা কোথায় হলো? তাহলে শুনেন, আপনি কি পরিবর্তন করতে চান সেটাকে মাথায় রাখতে হবে। আপনি দেখেন 14 বছরে একটা সরকার ছিল, 14 বছর, 14 কোথায়, প্রায় 15.5 বছর, 15.5 বছর ছিল। 15.5 বছর একটা সরকার ছিল।
15.5 বছরের মধ্যে তো যত নিয়োগ টিয়োগ হয়েছে আমি ধরে নিচ্ছি তাদেরই সমস্ত লোকজন নিয়োগ করা হয়েছে, তাহলে সংখ্যাটা তো কম না। এখন আপনি কি সমস্ত গুলিকে সরাই দিবেন একদিনে? পারবেন? তাহলে যে ভ্যাকুয়াম তৈরি হবো, এই ভ্যাকুয়াম আপনি ঠিক করতে পারবেন? আগে যারা বঞ্চিত হয়েছে, মানে 15 বছর আগে যারা রিটায়ারমেন্টে গেছে, ওই 15 বছর আগের ওই বুড়া ধরাগুলোকে এনে বসাবেন আপনি, তাহলে সমাধান হয়ে যাবে? বিষয়টা এত সহজ না রে ভাই। বিষয়টা কি ছিল আমি বলি আপনাকে, যে কাজটা আপনারা করতে পারতেন। এখানে সব ব্যক্তিকে আপনি একদিনে পারবেন না। আপনি কিন্তু প্রথমত আপনাকে মেনে নিতে হবে যে এই ঘটনাটা ঘটে গেছে। তাহলে আপনাকে একটা সিস্টেম করতে হবে যে আপনি কি করতে চান, সেই কাজে যারা যারা বাধা দিচ্ছে, যারা যারা সমস্যা তৈরি করছে, সেই সমস্যা যারা করছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যান। এখন এই যে যারা চলে গেলো বাইরে, দেখেন এখন আপনি বলবেন যাবেই তো, ওগুলি সব তো আওয়ামী লীগ আমলে রিক্রুট করা হয়েছে, বলে দিলেন আপনি, সহজ সমাধান। কিন্তু কাজটা কিন্তু হলো না। আবার এখন যে গেছে দেখেন, দেখবেন কাল পরশু দেখবেন খুঁজে বের করে ফেলবে যে এই 3 জন কিভাবে ছাত্রলীগের ক্যাডার ছিল, খুঁজে বের করবে, বের করার কোনো সমস্যা না। কিন্তু আমার সুস্পষ্ট যেই জায়গায় প্রশ্ন জনাব মাসুদ কামাল, যে সরকার কি আসলে আমলা কিংবা প্রশাসনের কাছে জিম্মি হয়ে পড়েছে নাকি সরকার তাদের প্রতি নমনীয়? সেই ব্যাখ্যাটা আমি সরকার জিনিসটা কি? জি, সরকার জিনিসটা কি ভাই? সরকার কি বিমূর্ত কিছু? কেউ কার কাছে জিম্মি হয় না, সরকারই তো এরা। আপনি যাদের কাছে জিম্মি বলতেছেন ওরাই তো গভর্নমেন্ট, সচিব প্রশাসন এরাই তো গভর্নমেন্ট। তো গভর্নমেন্টটা কি আকাশ থেকে আসছে নাকি? এরাই তো গভর্নমেন্ট, তো এরাই তো দেশ চালাচ্ছে। এখন এদেরকে আপনি কিভাবে চালাবেন সেটা হলো ইম্পর্টেন্ট। ওই অ্যাপারেটাসটাকে আপনি কিভাবে চালাবেন সেটা আপনি চালাতে জানেন না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে উপদেষ্টাগুলি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি 3টা মন্ত্রণালয়ের কথা বলি। একটা হলো জ্বালানি মন্ত্রণালয়, আরেকটা হলো যোগাযোগ মন্ত্রণালয়, আরেকটা হলো রেল মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয় খুবই লুক্রেটিভ মন্ত্রণালয়, টাকা পয়সার মন্ত্রণালয় আর কি, আগে তাই বলা হতো। এই 3টা মন্ত্রণালয় কিন্তু একজন লোকের হাতে, ফজল কবির খানের কাছে। এবং এই ভদ্রলোক ডুইং ওয়েল, কেউ বলতে পারবে না এই লোকটা কাজটা ঠিক মতো করতে পারছে না। এখন এটা তো ডিপেন্ড করছে ব্যক্তিটার উপর। আপনি যোগ্য লোকটাকে আনছেন, আনবেন না অযোগ্য লোক, তার কাছ থেকে আশা করবেন ডাইনামিক কাজকর্ম, হবে না তো রে ভাই। সক্ষমতার অভাবে আমরা পরিবর্তন দেখছি না, এমনটি কি? আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। তো শুধু সাম্প্রতিকের এই প্রজেক্টে বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি নিশ্চয় অবগত আছেন, যেমনটি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্রদের বাদ দিয়ে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমান, ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমি যদি এনসিপির আরেকজন নেতার বক্তব্যকে কোট করি, যেমনটি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের এজেন্ডায় আওয়ামী লীগ পুনর্বাসনে চলতি মাসে 23টি গোপন বৈঠক হয়েছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ যেমনটি বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই। আমরা কিন্তু এনসিপি গঠন হবার আগে থেকেই দেখছিলাম যে ছাত্রদের সাথে বর্তমান সরকার একটা সুসম্পর্ক ছিল। এবার কি সেই সম্পর্কে কোনো ধরনের যদি বলি যে সমস্যা তৈরি হলো? না না, সমস্যা কিছু না। এখানে কিন্তু কয়েকটা জিনিস আমি বলি। সুসম্পর্ক এখনো আছে। ছাত্ররা এরই মধ্যে বুঝতে পেরেছে যে তাদের পায়ের নিচের মাটি নরম হয়ে গেছে, এগুলো সোজা হিসাব। তারা সরকারের সমর্থন এখনো পাচ্ছে। এখনো ছাত্ররা যখন কোনো কথা দেখেন, একটা ছাত্রদের যে রাজনৈতিক দলটা, এই দলের স্ট্রেংথ এদেশে মানুষ বুঝে গেছে। তারা অনেক টাকা পয়সা খরচ করে সংসদ ভবনের সামনে ঘোষণা করছে। তারপরে পহেলা বৈশাখে তাদের যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে 100 লোকও ছিল কিনা সন্দেহ। তারপরে আবার দেখলাম বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম করলো, 1000-2 লোক ছিল। তারপরে আবার দেখলাম বিভিন্ন টিভিতে দেখাচ্ছে যে ওরা কোত্থেকে আসছে, জানে না কোত্থেকে আসছে, ওরা বলে 200 টাকা করে দিয়ে আনছে। এই সমস্ত কথাবার্তা আমরা দেখছি। কিন্তু তো এদের আসলে সেই গ্রহণযোগ্যতা এখন আর নাই, একদম নাই। এখন প্রশ্ন হলো কেন নাই? এটা তো সবচেয়ে সম্ভাবনাময় দল। এই ছাত্রদের দলটা ভালো হোক, এটা কিন্তু আমিও মনে প্রাণে চেয়েছি। আমি চেয়েছি কেন, এই যে আওয়ামী লীগ বিএনপির গতানুগতিক একটা দল, একটা একই ধারা একই পদ্ধতি, এর বিপরীতে আমরা একটা আধুনিক দল চেয়েছি এবং সেটাই এই দলটা ভেবেছি। কিন্তু এই সম্ভাবনাকে কে নষ্ট করলো?
এরাই নষ্ট করছে। এরা নিজেদের করবে, এরা এদের নিয়ন্ত্রণহীন অবস্থা হয়ে গেছিল, ওদের কথাবার্তায় নিয়ন্ত্রণহীন, কর্মকাণ্ডে নিয়ন্ত্রণহীন, বিভিন্ন স্ক্যান্ডালে এরা জড়াই পড়ছে। ছাত্র নেতারা যে সচিবালয়ে বসে থাকে, কেন ভাই তোমার ওখানে কি কাজ, তোমার ওখানে কি কাজ? শোনেন, দেশটা ছোট। আমি মাঝে মাঝে অনেককে বলি, ভাই কারাপশন যে আপনি করবেন, করে ধরা খাবেন, বলবে না কেউ ধরতে পারবে না। আরে ভাই অন্য কিছু বাদ দেন, আপনি যদি তদবির করেন তাহলে একজন মন্ত্রীর কাছ থেকে একটা কাজ দিয়ে আসবেন, একজন লোককে দিবেন, মিনিমাম এই 2 জন লোক তো জানবে যে আকামটা আপনি করছেন। আপনি যার সঙ্গে দুর্নীতিটা করবেন সে তো জানবে আপনি করছেন। 2 দিন পরে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তখন সে 5 জনকে বলে বেড়াবে। কোনো কিছু গোপন থাকে না এখানে। তো এইখানে তো গোপন নাই। 6 মাস 7 মাস 9 মাস সময় হয়ে গেছে, সবাই জানে কে কি করছে। খালি মুখে মুখে বললে তো হবে না। কোন ছাত্র নেতা বসুন্ধরায় গেছে এটা কি পাবলিক জানে না? জানে, ওখানে লোকজন সবাই জানে। তো এইগুলি কইরা আবার তারা এটাকে সাপোর্ট দেয়। যখন বলা হয়েছে আপনি কাদের কাছ থেকে টাকা আনছেন, তখন আবার এই ছাত্র নেতা বলে কি, এদের দলের নেতা মূল নেতা বলে কি, এটা বললে পরে তারা বিপদে পড়ে যাবে। কেন তারা বিপদে পড়বে কেন? একজন লোক আপনার দলে আদর্শে বিশ্বাস করে আপনাকে হেল্প করছে, এটা বললে সে বিপদে পড়বে কেন? বিপদে পড়বেন আপনি। কারণ তখন আপনাকে প্রশ্ন করা হবে কয় টাকা আনছেন, তারপরে প্রশ্ন করা হবে কেন আনছেন, তারপরে প্রশ্ন করা হবে যে 10 টাকা যে আনছেন খরচ করছেন কয় টাকা, পকেটে ঢুকাইছেন কয় টাকা। এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হইতে তারা ভয় পায়। যে কারণে শোনেন, সবসময় মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সপারেন্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মানুষের সন্দেহ বাড়বে, এবং সন্দেহজনক ব্যক্তির প্রতি মানুষ আস্থা রাখে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল খন্দকার। মাসুকুর রহমান মাসুক, মিথ্যা মামলায় নাম দেওয়ার পর নাম কাটানোর জন্য টাকা নেওয়া হচ্ছে, একটি রাজনৈতিক দলের আধিপত্য এখানে সবচেয়ে বেশি, পুলিশ এক্ষেত্রে আগের মতোই সঙ্গ দিচ্ছে, এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। মামলা বাণিজ্য মূলত এই মুহূর্তে কারা করছে? মামলা বাণিজ্য হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। যার ফলে আমরা দীর্ঘ 15.5 বছর বলেছি গাইবী মামলা, আমাদের লোক মারা গেছে বহুত আগে, সেও আসামি, মামলা ঘটনা ঘটার বহুত আগে বিদেশে মামলা হয়েছে, এই জন্য এটা গাইবী মামলা মানুষ শুনেছে। এই মামলাকে কেন্দ্র করে কিছু সুবিধাবাদী দালাল বাটপার এই কাজ করেছে, অস্বীকার করার উপায় নাই। কোনো রাজনৈতিক দলের আদর্শ কর্মী এই কাজ ঘটাতে পারে না, যারা করে থাকুক যে দলেরই হোক, এটা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। আমি এই যে ঈদের নিয়ে, এই যে এনসিসিপি নিয়ে একটা কথা বলেছেন, এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। দেখুন, এই কততম দল এটা, 69 না 54তম দল যেন, এটা রেজিস্ট্রেশন হয় না এখনো, খুব সংক্ষিপ্ত বলে। এরা যেদিন দল করে কতদিন টকশোতে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি এদের সফলতা কামনা করে বলেছিলাম, আর এই পথ পিচ্ছিল, খুব পিচ্ছিল পথ। বলেছিলাম জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্র করে দেশের ছাত্র সমাজের মণিকোঠায় ঢুকেছিল, সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা বিজয় লাভ করেছে, কিন্তু গণমানুষের হৃদয়ে ঢুকতে পারে নাই। জাসদ এখন অস্তিত্বহীন। এই যারা আমরা দেখেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার একটা সাধারণ মানুষের একটা সমর্থন প্রথম পেয়েছিল। ওই সময় 40টা ট্যাক্স ফোর্স, যারা আর্মি অফিসার দায়িত্ব ছিল খোঁজের তারা কোথায়, শত শত কোটি টাকার মালিক হয়েছে, লুটপাট দুর্নীতি করেছে। মঈনুদ্দিনের ভাই ব্রাদার টাকার পাহাড় করছে, টেকে নাই, পালাই যেতে হয়েছে দেশ ছেড়ে। এই যে যারা ছাত্ররা, যাদের আত্মত্যাগের বিনিময়ে যারা দল করছেন, ইতিমধ্যে তারা নিবন্ধন হওয়ার আগেই বিতর্কে জড়িয়ে গেছেন। আমরা যদি 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কোন্দলের তথ্য আপনাকে তুলে ধরি, সেখানে আমরা জানি যে 1/2 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। সে আলোচনায় ফিরতে চাই, বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। এইমাত্র পাওয়া সংবাদে আমরা যেমনটি জানতে পারলাম, আওয়ামী লীগের বিচার নিশ্চিত, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে হাসনাত আব্দুল্লাহ। এবং সার্জিস আলম যেমনটি বলেছে, 9 মাসে সোজা আঙুলে কাজ হয়নি, এখন সময় আঙুল বাঁকা করার। কোন দিকে করাচ্ছে রাজনীতি? এই বিরতির সময়
মাসুদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বলছে ট্রেন ছেড়ে গেছে। ওই ট্রেন তীর হাতের থেকে ছুঁড়ে গেলে ওটা ফিরিয়ে আনা যায় না। ও ট্রেন চলে গেছে, এটা আর ফিরিয়ে আনা যাবে না। উনি চলে যা হবার হয়ে গেছে। এখন ওনারা বলছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এটা এটা আঙ্গুল বাঁকা করবে কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে? আমরা তো বলি এই অন্তর্বর্তীকে সরকার আমাদেরই আন্দোলনের ফসল। হ্যাঁ, কাদের বিরুদ্ধে করবে? এখন দেখেন কারাই কাজটা করলো, এটা খুঁজে বের করতে হবে। সরকারের বিরুদ্ধে সরকার আছে, তবে আপনি ওইটা বাদ দেন, এত অত্যাচার নির্যাতনের পর ৬০ জন মন্ত্রী কিভাবে কোথা থেকে পালিয়ে গেল? কারা সহযোগিতা করলো? এই ৫ তারিখের পরে যারা বর্ডার বলেন, এয়ারপোর্টে বলেন, এক একটা বিভাগ বলেন, ডিপার্টমেন্ট বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, কার? আওয়ামী লীগের নিয়োগ। এই যে ভাই বলছে 15.5 বছর চাকরি হয়েছে, একটা RSC শোনেন, একটা ছেলে ফার্স্ট হয়েছে BCS এ, গোলাম আজমের নাতির সাথে প্রেম করে, চাকরি হয়নি তার। আমার সাথে জেল খাটছে, বলছে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে ফার্স্ট। আমার জীবন শেষ হয়ে গেল। কি BCS 2 বার দেওয়া হয় নাই, বিএনপি ছাত্রদল করে দেখি। চাকরিতে যোগদান করার আগ পর্যন্ত কোন দেশের নাগরিক কোন না কোন রাজনৈতিক দলের সদস্য হওয়ার অধিকার তার রয়েছে। চাকরি যোগদান করার পর উনি কোন দলের লোকরা, তিনি প্রজাতান্ত্রিক কর্মকর্তা হতে পারে। এরকম বহুত লোক আমাদের বহুত হাজার হাজার ছেলেমেয়ের জীবন চলে গেছে। ভালো চাকরি করতে, একজন বলছে আমি এখন ডিসি থাকতাম, আমি ডিসি থাকতাম, হয় নাই। হ্যাঁ, এই যে যারা ওই আমলে হয়েছে সব তো আওয়ামী লীগের দোষ। এছাড়াও এইটা সরকারের উচ্চ পর্যায়ের বোকাও যদি বলে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা ছাড়া এই লেভেলের একটা লোক দেশ ত্যাগ করতে পারে, বোকাও বলবে না, পাগলও বলবে না। জনাব মাসুদ কামাল, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিকে ঘিরে আমরা যেমনটি দেখলাম কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, রাজনীতি কি আবারও সংঘাতের দিকে যাচ্ছে? আমার মনে হয় না এটা সংঘাতের দিকে যাবে। আর তাছাড়া এটা মনে করেন হাসনাত আব্দুল্লাহর ঘোষণা, এটা কি এনসিপির ঘোষণা? এটা কি এনসিপির দলীয় অবস্থান? এনসিপির দলীয় অবস্থান হলো এক জিনিস। দেখেন, আমি যে কথাটা তখন বলতেছিলাম পুরো শেষ করা হয়নি আমার, সেটা হলো এনসিপির বেসিক্যালি এখন তাদের কোনো ইস্যু নাই পলিটিক্সের। তারা এখন ইস্যু হাতড়াচ্ছে। তারা জনগণ থেকে, জনগণের সমর্থন তাদের উপর অত নাই, এর মধ্যে প্রমাণিত হয়ে গেছে। কারণ জনগণ যা চায় সেই ধরনের ইস্যু নিয়ে আপনাদের রাজনীতি করতে হবে। জনগণ চায় এদেশের যেটা ইলেকশন হোক, এনসিপি চায় না। কাজে জনগণ তার বিচ্ছিন্ন হয়ে গেছে ওই কারণে। কিন্তু এখন তারা কিছু পপুলার ইস্যু খুঁজে বাই করতেছে। তার মধ্যে একটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আরেকটা হলো শেখ হাসিনার বিচার করতে হবে। বিচার তো প্রক্রিয়ার মধ্যে আছে। যেদিন তার নামে বিচারের জন্য আদালতে গেছে কেসগুলো, ওই দিন তো বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর বিচার কি একদিনে হয়ে যাবে? বিচারে তো সময় লাগবে। এখন দৃশ্যমান করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, যেগুলো নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকার করতে চাচ্ছে না, এটা আজকে না, প্রধান উপদেষ্টা আরো কয়েক মাস আগেই বলছে যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা নাই। তো তখন তুমি করলা না কেন ভাই এই কাজটা? আজকে যে কাজটা হাসনাত আব্দুল্লাহ করতেছে, এটা সে তখন করলো না কেন? তখন কানে পানি যায় নাই? কেন যায় নাই? তখন তারা আশা করছিল জনগণ তাদের সঙ্গে আছে। এরই মধ্যে 2-3টা অনুষ্ঠান কইরা প্রমাণ হয়েছে তাদের সঙ্গে জনগণ নাই। এখন জনগণকে আবার তার কাছে আনতে হবে। আনার জন্য যে সমস্ত পপুলার ইস্যু তারা নিয়ে আসছে। তো অবস্থান কর্মসূচি কিংবা বাসভবন ঘেরাওয়ের মধ্য দিয়ে কি আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব কিনা জানি না। সরকারের এটা ডিপেন্ড করে তাদের দাবির জোর এবং সরকারের মেরুদণ্ডহীনতা, তার দুইটা সম্মিলনে ঘটবে। সরকার কিভাবে, সরকার জানে সরকার কিভাবে দেশ চালাবে, তারা কতটুকু মানবে, নাকি বলবে যে ওনারা চাইছে অথবা আমাদেরকে দিতে হবে, দেখ তাহলে অন্য দলও চাবো, তখন ওইটা দিবেন না কেন আপনি? আবার আজকে যদি আপনি একটা নিবন্ধনহীন দলের দাবিতে এটা মেনে নেন, তখন নিবন্ধিত দল যদি বলে আমাকে তাহলে অমুক দিনের মধ্যে, অক্টোবরের মধ্যে ইলেকশন দেন, সরকার মানবে? শুনেন আমি বলি, এই সরকারের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এই সরকারের বিরুদ্ধে মাঠে কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, কেউ দেয় নাই। যদি দেওয়া শুরু করে এই সরকার তো হাঁটু টাটু সব কাঁপাকাঁপি শুরু হয়ে যাব। এই সরকারের সঙ্গে তখন দেখবেন কেউ নাই। সরকার ওটার জন্য অপেক্ষা করতে, দেখার চেষ্টা করছে কি বলে। কালকে ওদের বিএনপি মাঠে নামে যে অক্টোবরের মধ্যে ইলেকশন চাই, এই সরকার ফিরাতে পারবে? কে ফিরাবে? না সরকার ফিরাতে পারবে, না এই 2000 লোকের সমর্থন নিয়ে এনসিপি ফিরাতে পারবে। এদের ভাগ্য যে বিএনপি কিছু বলতেছে না।
তো দু যাই চার হোক, লাইন যুক্ত করবেন কি খন্দকার বাসুকুর রহমানের বিষয়ে? না, ভাই যথার্থই বলেছেন। জনগণ দীর্ঘ 14.5 বছর ভোট দিতে পারে নাই। 40 বছর বয়স যারা ম্যাক্সিমাম ভোটার ভোট দিতে পারে নাই। আমি সবসময় বলেছিলাম একটা অনির্বাচিত সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার দেশ জাতি গণতন্ত্রের জন্য শ্রেয়। এবং আমি খুব দুঃখ করে একটা চ্যানেলে বলেছিলাম, আমার মনে হয় না এই ডক্টর ইউনূস বিশ্ব নন্দিত নেতা, তার নেতৃত্বে তুমি একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে পারবে বলে আমার মনে হয়। এনসিপির যেমন জোরালো অবস্থান দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, বাকি রাজনৈতিক দলগুলো কি কৌশলী অবস্থান? আমি বলি শোনেন, বিএনপি কোন রাজনৈতিক দল ব্যান করার পক্ষে নাই। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার বাসুকুর রহমান। ধন্যবাদ জানাচ্ছি জামাত ব্যান করে কোনো উপকৃত হয় না। আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।